আচ্ছা, আমরা এখন যে জিনিসটা করব, ভেরিয়েবল কী জিনিস আমরা ক্লিয়ার, এরপর ডেটা টাইপগুলো সবগুলো ক্লিয়ার না? এখন আচ্ছা, একটা প্রশ্ন লেখা খাতার মধ্যে। কোনো একটি পূর্ণ সংখ্যা, আমরা আজকে যে জিনিসটা শিখব, প্রোগ্রামে কিভাবে ইনপুট দিতে হয় এবং প্রোগ্রামে কিভাবে আউটপুট দিতে হয়, এই দুটি জিনিস আমরা শিখব। উপরে দরকার পড়লে একটু শিরোনাম লিখে রাখতে পারো, প্রোগ্রামে ইনপুট আউটপুট, অথবা ইনপুট আউটপুট ইন প্রোগ্রাম। বাংলাও লিখতে পারো, ইংরেজিও লিখতে পারো। আচ্ছা, উপর আগে একটু শিরোনাম লেখা দাও। এটি যে জায়গায় প্রশ্নটা লেখছো এটার উপরে লিখে হয় ইনপুট আউটপুট ইন প্রোগ্রাম, অথবা প্রোগ্রামে ইনপুট আউটপুট। প্রোগ্রামে আমরা ইনপুট আউটপুট জিনিসগুলো কিভাবে ব্যবহার করব, এই জিনিসগুলো আমরা আজকে শিখব। আচ্ছা, প্রথমে প্রশ্ন হলো কোনো একটি পূর্ণ সংখ্যা প্রদর্শন করার সি প্রোগ্রাম তৈরি করো। কোনো একটা পূর্ণ সংখ্যা ব্র্যাকেটে লেখা হলো 20। আমরা 20 লেখাটারে কি করব, প্রোগ্রামে আউটপুট প্রদর্শন করব। কোনো একটি পূর্ণ সংখ্যা প্রদর্শন করার সি প্রোগ্রাম তৈরি করো। কোনো একটি পূর্ণ সংখ্যা প্রদর্শন করার সি প্রোগ্রাম, ব্র্যাকেটে খালি যে কোনো একটা পূর্ণ সংখ্যা লিখে নাও। 20 লেখলে তো মনে হয় যে 20 বলতে আরেক জিনিস নাকি, তাহলে ওটা লিখে নাও, এই 25 লিখে নাও, 20 নয়, মানে যে কোনো একটা পূর্ণ সংখ্যা তোমার লেখলে হচ্ছে। পূর্ণ সংখ্যা কি বুঝছো তো? পূর্ণ সংখ্যা বলতে আমরা কি বুঝি, যেটা কোনো ধরনের ভগ্নাংশ থাকবে না। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে পূর্ণ সংখ্যার জন্য আমার কোন ধরনের ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হইব? ইন্টিজার। তাহলে ধরো আমরা যদি কোনো বাচ্চা টাচ্চা হয়, তখন মানুষ কী রাখে, নাম রাখে না? নাম রাখতে গেলে ছেলের নাম আর মেয়ের নাম কি একরকম? নাম তো দুই রকম হয়। পাশাপাশি নামের শুরুতেই ছেলেরা নামের আগে কি ব্যবহার করে, আমরা যারা মুসলমান আছি, মোহাম্মদ, আর মেয়েরা কি ব্যবহার করে? তাহলে নামের শুরুতেই কিন্তু একটা মোহাম্মদ আর একটা কি মুসম্মদ, এরকম কিছু ব্যবহার করে না। এইখানে যখন আমি প্রোগ্রামে ভেরিয়েবলের নাম রাখলাম, এই ভেরিয়েবলের নামের আগেও আমার কি করতে হবে, এরকম কিছু একটা জিনিস ব্যবহার করতে হবে। তাহলে আমি কোন ধরনের ডাটা জমা রাখতে চাইতেছি? ইন্টিজার টাইপের ডাটা। তাহলে এর জন্য আমার কিওয়ার্ড কোনটা ব্যবহার করতে হবে? তাহলে প্রথমে আমার কি ব্যবহার করতে হবে? আইএনটি। আইএনটিতে আমি নাম রাখতেছি। প্রথম কি নাম রাখতাম? যে কোনো নাম আমরা রাখতে পারি। কি নাম রাখতাম কও? এক্স ওয়াই জেড, তুমি যেম নেমন তেমন নাম দাও। এইখানে যে নাম যে লিখছি এটাই তো ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলের সামনে আমি কি দিছি? আইএনটি। তাহলে এই যে আইএনটি ব্যবহার করছি, এই আইএনটিটা কি? হ্যাঁ, থাক যাক, আমার লাগে তোমরা দেখতে পারো না, এদিকে বই আমি আরামসে বললাম, তোমরাও টাইপ করতে পারবা, তোমরাও দেখতে পারবা ঠিকভাবে। তাহলে এই যে রহিম লিখছি, এই রহিম বলতে কি আমরা ভেরিয়েবলের যে নামের রুলসগুলো পড়ে আসছি না, এই রুলস অনুযায়ী ভেরিয়েবলের নাম লিখছি। এখন ধরো এটা না আগে যদি আমি 2 দিই, ধরো এটা কালারটাই চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি আগেই আমার ডিক্লেয়ার করতে সেটা ভুল লিখছি আমি। বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে আমি যে রহিম লিখছি, রহিম ওই লোক একটা কি ভেরিয়েবলের নাম রাখছি। রহিম লিখতে পারো, শুধু আর লিখতে পারো, অথবা তুমি এরকমভাবে বেস লিখতে, মানে যেটা মন তো এটা নাম লিখো। এটার মধ্যে আমি তাহলে এই যে বেস লিখছি, বেসের মধ্যে কোন ধরনের ডেটা জমা রাখতে পারবাম? ইন্টিজার টাইপের ডেটা জমা রাখতে পারবাম। কারণ হলো আমি সামনে কি দিছি? আইএনটি ব্যবহার করছি। আচ্ছা, এখন যদি আমি এখানে ফ্লট দিতাম, তাহলে লিখছি বেস, কিন্তু এটার ভিতরে আমি কোন ধরনের ডেটা জমা রাখতে পারবাম? ফ্লট টাইপের ডেটা জমা রাখতে পারবাম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, যদি আমি এটার মধ্যে ওই যে বলছিলাম না মানুষের নামের আগে মোহাম্মদ আর মুসম্মদ, তাহলে এইখানে ভেরিয়েবল ধরন ডিক্লেয়ার করবাম। আমরা ডেটা টাইপ কয় ধরনের পড়ছি? 4 ধরনের না? এই কোনো একটা ভেরিয়েবলের সামনে আমার ডেটা টাইপটা কী করতে হবে? ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখানে ফ্লট দিলে কী ধরনের, এই বেসের ভিতরে আমি কোন ধরনের ডেটা জমা রাখতে পারবাম? ফ্লট টাইপের ডেটা জমা রাখতে পারবাম। আচ্ছা, যদি আমি এখানে এরকম লিখি, তাহলে বেসের ভিতরে শুধুমাত্র ক্যারেক্টার টাইপের ডেটা জমা রাখতে পারবো। এই জিনিসটা ক্লিয়ার কিনা? যদি আমি এখানে ডাবল লিখি, তাইলে ওই বেসের ভিতরে আমি কি রাখতে পারবো? ডাবল টাইপের ডেটা জমা রাখতে পারবো। তাহলে আমরা কোন ধরনের ডেটা নিয়ে কাজ করতে চাইতেছি? প্রশ্ন কি লিখছি? ইন্টিজার। তাহলে আমি ভেরিয়েবলের নাম যেটা মন চাইতে দিই, কিন্তু এর আগে আমার কি দেখাই দেবো? আইএনটি। আচ্ছা, আমি শর্টকাটই করি, এ বি ব্যবহার করি। তাহলে লাগাই দিবা? কি লিখতাম তাহলে কও? ধরো নাম 1 দিচ্ছি, নাম 1, মানে নাম, এটার ভিতরে আমি কি করতে পারবো? এনা 1ও ব্যবহার করছি, যাতে তুমি এটাও বুঝতে পারো, যাতে এনার সংখ্যাও ব্যবহার করছি।
তাহলে এর ভিতরে আমি কি করতে পারবো, ডেটা জমা রাখতে পারবো। যেমন ধরো এখানে আমি কি দিলাম, সমান 35, এবং একটা লাইন শেষ করার পর আমার কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে। তাহলে এইখানে যে আমি নাম 1 নামে একটা ভেরিয়েবল দিছি, এর ভিতরে আমি কত জমা রাখছি, 35। এখন এই ডাটাটা আমি কি করবাম, প্রিন্ট করবাম। আমরা কি দেখছিলাম নিজের নাম কিভাবে প্রিন্ট করে, দেখছিলাম তো। আচ্ছা, তাহলে ধরো এই লাইনটা নাই, আমি আবার তাহলে একটু রিপিট করে দিই। তাহলে প্রোগ্রামের ভিতরে আমরা কি লিখছি, প্রিন্টএফ। রেদওয়ান ছিল না, নাম বলেছি কিনা জানি না। আচ্ছা, তাহলে এই প্রিন্টএফের ভিতরে আমরা কি লিখছি, প্রিন্টএফ কি একটা লাইব্রেরি ফাংশন না, কিছুক্ষণ আগে কিন্তু তোমরা খাতার মধ্যে লেখছো। প্রিন্টএফের ভিতরে আমি যা লিখবাম এই লেখাটা কি করব, হুবহু প্রিন্ট করবে। তাহলে আমি যদি প্রোগ্রাম রান করি, দেখো কি করতেছে, এই রেদওয়ান লেখাটা কি করতেছে, হুবহু প্রিন্ট করতেছে। নিচে মানে এটা কতক্ষণ সময় লাগছে এই জিনিসগুলো দেখাইতেছে, এটা ভিন্ন জিনিস। তাহলে উপরে কি লেখা আসছে, রেদওয়ান লিখছি, রেদওয়ান প্রিন্ট করছে। এখন মনে করো এই জায়গার মধ্যে যদি হাবি যাবি আর কিছু লিখে যদি প্রোগ্রাম রান করি, এখানে আমি যা লিখছি হুবহু কিন্তু তাই প্রিন্ট করবে। বুঝতে পারছো কি? তাহলে এইখানে আমি যা লিখবাম এই লেখাটা কি করবে, হুবহু প্রিন্ট করবে প্রিন্টএফের ভিতরে। এইখানে আমি লিখছি ভ্যালু ইজ, তাহলে এই ভ্যালু ইজ লেখাটাই কি করবো, হুবহু প্রিন্ট করবে। আচ্ছা, এখন দেখো এই জায়গার মধ্যে আমি কি লিখছি, INT একটা প্রথম ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ভেরিয়েবলের ভিতরে একটা নাম দিছি, ওই নামের ভিতরে কত জমা রাখছি, 35। এখন এখানে কি লিখছি, ভ্যালু ইজ %d। এখন যদি প্রোগ্রাম রান করি, যে জায়গায় %d, এটা কি হুবহু প্রিন্ট করবো, %d লেখাটা কিন্তু হুবহু প্রিন্ট করবে না। এই %d জানি কি, একটা ফর্মে স্পেসিফাইড, ডাটা টেবিলটা দেওয়া, এটা কি একটা ফর্মে স্পেসিফাইড। যে জায়গায় আমি %d লিখছি এই জায়গার মধ্যে একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে। ধরো এখানে ভেরিয়েবল আমি দুইটা ডিক্লেয়ার করতেছি, একটা নাম্বার 1 আর একটা নাম্বার 2, এটার সমান দিতেছি ধরো 129। তাহলে উপরে ভেরিয়েবল কটা আছে আমার, দুইটা। একটা হলে একটার ভিতরে 35 জমা রাখছি, আরেকটার মধ্যে কত জমা রাখছি, 129 জমা রাখছি। এখন এখানে কি দিছি আমি, %d, এর মধ্যে কি করবে, একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে। কোন ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবে এটা কিন্তু আমরা বলি নাই। এটা বলতে গেলে আমার কোন, ধরো আমি এইভাবে রেখে দিছি, রেখে যদি প্রোগ্রাম রান করি, দেখো কি আসে, আন্দাজে একটা ভ্যালু আসছে, কিন্তু না হিসাব বুঝছে না, আন্দাজে একটা ভ্যালু আসছে। প্রোগ্রামে কি হিসাব বোঝে না, যদি হিসাব না বুঝে এই জিনিসটা বলা হয় গার্বেজ ভ্যালু। তাহলে এই জিনিসটা কি বলা হয়, গার্বেজ ভ্যালু। মানে এখানে যে % দিয়ে দিলাম এর মধ্যে আন্দাজে একটা ভ্যালু আইসা প্রিন্ট করে দিব, মানে আন্দাজি, এটা কোনো এক এক সময় এক একটা তার মতো করে এলোমেলোভাবে আসবো। আচ্ছা, কিন্তু আমি যদি এই ইনভার্টেড কমার পরে একটা কমা দিতে হইব, ইনভার্টেড কমার পরে কি একটা কমা দেওয়ার পরে ধরো আমি এখানে লিখলাম নাম 2, হ্যাঁ, তাহলে এই যে %d আছে এই %d জায়গার মধ্যে কার ভ্যালু প্রিন্ট করবে, এখন এই নাম 2 নামে যে ভেরিয়েবলটা দিছি ওই ভেরিয়েবলের ভ্যালুটা এসে কি করবে, এই %d এর মধ্যে প্রিন্ট করবে। প্রোগ্রামটা যদি আমি রান করি, এবার দেখো কি আসবো, ভ্যালু ইজ কত দেখাইতেছে, 129 দেখাচ্ছে। আচ্ছা, এই লাস্টের দুইটা লাইন আমি একটু অফ করে দিই যাতে দেখা না যায়। আচ্ছা, এখন কি দিছি, নাম 2। যদি নাম 2 না দিয়ে নাম 1 দিতাম, তাহলে আউটপুটটা কি দেখাইবো, কি করলাম, কি কাটেলছি, দেখো এই যে একটা কিন্তু এরর ধরছে, কিন্তু একটা কি এরর ধরছে, এটা কোন ধরনের এরর, এটা সিনট্যাক্স এরর ধরছে। আমি কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা মনে কাটিয়ে লাইছি। এখন কিন্তু কি লেখা আছে, ভ্যালু ইজ কত, 35। এই জিনিসটা ক্লিয়ার কি না? আচ্ছা, এবার মনে করো এইখানে আমি একটা স্পেস দিলাম, দেয়া %d লিখলাম, লিখা এইখানে প্রথম কমার মধ্যে লিখলাম নাম 2, এরপরে কমা দিয়ে লিখছি নাম 1। তাহলে প্রোগ্রাম যদি রান করি, প্রথম যে %d আছে এই জায়গার মধ্যে কার ভ্যালু প্রিন্ট করবে, নাম 2। দ্বিতীয় %d এর মধ্যে নাম 1 প্রিন্ট করবে। এটা ক্লিয়ার কিনা? তাহলে প্রথমটার মধ্যে করতেছে নাম 2 প্রিন্ট করতেছে, দ্বিতীয়টার মধ্যে নাম 1 এর ভ্যালু প্রিন্ট করতেছে। তাহলে প্রথম কত ভ্যালু প্রিন্ট করবে, 129। এরপরে কি দিবে, একটা নিচে নামে পড়বো কি, এক পাশেই একসাথে। এখানে কি দিচ্ছি আমি, এই জায়গার মধ্যে একটা স্পেস দিছি, এই জায়গার মধ্যে একটা স্পেস দিছি। তাহলে প্রথম প্রিন্ট করবে কত, নাম 2 এর ভ্যালুটা, এরপর এই %d মধ্যে কি প্রিন্ট করবে, নাম 1 এর ভ্যালুটা প্রিন্ট করবে। তাহলে প্রথমে 129 স্পেস দিয়ে কত প্রিন্ট করব, 35। ধর প্রোগ্রাম আমি রান করতেছি, 129 একটা স্পেস দিয়ে কত আসছে, 35। হ্যাঁ, এই যে আমি কমা দিতেছি, এই
আমি কমা তুমি বলার আগে আমি প্ল্যান করছি এখানে কমা দেম, কিন্তু তুমি এটা বললে বলছো আগেই। আচ্ছা, তাহলে এই জায়গার মধ্যে আমি কি দিছি, একটা কমা দিছি। কমা দেওয়া যদি প্রোগ্রাম রান করি তাহলে এই জায়গার মধ্যে কি প্রিন্ট করতেছে, একটা কমা দিতেছে। আচ্ছা, এখন মনে করো এই জায়গার মধ্যে আমি কোনো কিছু দিলাম না, কোনো স্পেস টেস কিছু আছে। এখন যদি প্রোগ্রাম রান করি ভ্যালু ইজ কত দেখাবে, কি দেখাবে, আউটপুটটা কীরকম দেখা যাবে, একটু ক্যালকুলেশন করো। দুইটা একসাথে হলে কীরকম, মানে আউটপুটে কী হবে এটা বলো। কত আসবে, 12,000 1295। এটা কি মোবাইল নাম্বার আসবো? তখন কিন্তু যখন দুটো একসাথে হইব তখন কিন্তু একটা ভ্যালু দেখা যাবে, যদিও আলাদা আলাদা, কিন্তু আউটপুটটা কী হইব, একসাথে আসবো। এটি তোমার এমসিকিউ, কিন্তু প্রায় সময় এটি এমসিকিউ মধ্যে 12935 এভাবে বললে তো হলো না, তাহলে এটা কি হইব 12,935, কারণ দুটো কিন্তু একসাথে হয়ে গেছে। বুঝতে পারছো কি? স্পেস থাকলে স্পেস দিব, স্পেস না থাকলে কি স্পেস দিব না। আর এই ধরনের এমসিকিউ এইগুলো তো মুখস্থ করে তোমার এমসিকিউ কোনো দিন করতে না। এই ধরনের এমসিকিউ তোমার প্রতি পরীক্ষার মধ্যে 1-2টা থাকবে, এটা কোনো মিস নাই। আচ্ছা, এখন মনে করো এই জায়গার মধ্যে দিলাম 3, এই জায়গার মধ্যে দিলাম 12, দেয়া যদি প্রোগ্রাম রান করি কত আসতেছে, 123। আবার এই জায়গার মধ্যে মনে করো আমি কি দিলাম, নাম 1 দিলাম। এখন যদি প্রোগ্রাম রান করি তাহলে কত দেখাবে, দুইটা নাম 1 আসবে, তাহলে ফাইনাল আউটপুটটা কীরকম দেখাবে, 33 দেখাইবো না? দেখো আমি প্রোগ্রাম রান করতেছি, তাহলে প্রথম পার্সেন্টের মধ্যেও নাম 1-এর ভ্যালু আসতেছে, দ্বিতীয় পার্সেন্টের মধ্যেও কি এই নাম 1-এর ভ্যালু কিন্তু আসতেছে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, তাহলে এই প্রোগ্রামটা আমরা তো কী জানি লিখছিলাম, একটা ভেরিয়েবল মানে একটা ডেটা প্রদর্শন করার জন্য, ঠিক না? তাহলে আমরা একটা ডেটাই রাখি, দুইটা রাখলাম না। তাহলে এতটুকু খাতার মতো ওরা এলো। আচ্ছা, এটা আচ্ছা হ্যাঁ, বেসিক স্ট্রাকচারটা এই যে আমরা যে আইডি ব্যবহার করতেছি এই কোড ব্লক, এটা হলো একটা ইন্টেলিজেন্ট আইডি। আমি যদি রিটার্ন জিরোটা এখানে না লিখি সে অটোমেটিকলি রিটার্ন জিরোটা কম্পাইল করার সময় দিয়ে দিবে। বুঝতে পারছি কি? রিটার্ন তোমার বলতে পারে রিটার্ন জিরো সম্পর্কে ব্যাখ্যা করো, রিটার্ন জিরো কারে বলে, এরকম কিছু আসতে পারে। রিটার্ন জিরো হলো আমরা যখন প্রোগ্রামটা ব্যবহার করি, আচ্ছা এই রিটার্ন জিরো বলতে যে জিনিসটা বোঝায়, প্রোগ্রাম যখন আমরা লিখবো, আচ্ছা গেট ক্যারেক্টার দিয়েছিলাম আমি 2টা লাইন যাতে দেখা না যায়, তোমরা যাতে সহজ আউটপুটটা বুঝতে পারো। গেট ক্যারেক্টার বলতে কি, ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য, এই জন্য আমি এটা কাটিয়ে দিলাম। হ্যাঁ, একটা কাটা যাব। দেখো আমি যদি 2টা রেখে দিই তাহলে কি আসে, এক ইনভ্যালিড হতো না, প্রোগ্রাম কিন্তু ভুল আসতো না। একটার মধ্যে ভ্যালু আসবো, নাম 1-এর ভ্যালু আসবো, আরেকটার মধ্যে কি আসে দেখি, গার্বেজ ভ্যালু আসবো, আরেকটার মধ্যে কি আসে। প্রথমটা কিন্তু 3 আসছে, পরে আগের এই ভ্যালুটা কি আনতে যে একটা ভ্যালু আসছে না, এই ভ্যালুটার কী বলা হয়, গার্বেজ ভ্যালু। আচ্ছা, রিটার্ন জিরো, রিটার্ন জিরো হলো প্রোগ্রাম যখন কম্পাইল করবে, কম্পাইল করার পরে কম্পাইলার নির্দেশনা দিবে যে মেইন ফাংশনটা সাকসেসফুলি মানে কম্পাইল করা কমপ্লিট হয়েছে। যদি কোনো কারণে এই মানে এই প্রোগ্রামের আউটপুট, যেমন এখানে আমরা কী দিছি, ইন্টিজার দিছি না, মানে এই ফাংশনটা মানে মেইন ফাংশনটা কোন পর্যন্ত, এই সেকেন্ড ব্র্যাকেট থেকে এই সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত সম্পূর্ণটা, হ্যাঁ এই পুরোটা কম্পাইল করব। কম্পাইল করে এই মেইন ফাংশনের নির্দেশনা দিবে যেটা রিটার্নটা কত দিছে, 0 হিসেবে রিটার্ন করতেছে। আর যখনই 0 রিটার্ন করবে তখনই কম্পাইলার বুঝতে পারবে, মানে প্রোগ্রাম বুঝতে পারবে এটা সাকসেসফুলি কম্পাইল হয়েছে। আর যদি 0টা রিটার্ন না করে তার মানে প্রোগ্রামের মধ্যে কোনো ধরনের ভুল আছে, এই জিনিসটা রিটার্ন 0-তে ডিক্লেয়ার করা হয়। তাহলে এটা হুবহু খাতার মধ্যে ওটাও। যদি কেউ কোনো দিন ক্লাস মিস করো এরপর থেকে কিন্তু কিচ্ছু বলতে না। আর ক্লাস কিন্তু আজকে লেট হয়েছে না, আজকে কিন্তু তোমরা 3 জনের লাগে লেট করছি, কিন্তু আমরা অনেকক্ষণ বসে রয়েছি, এরপরে কিন্তু আর কোনো লেট হতো না। হ্যাঁ, একজনও যদি মানে মানে আমার কথা হলো যদি 2 জন বা 3 জন দাও তাহলে কিন্তু আমি ফরাই দেবো। যদি মনে করো কোনো কারণে ম্যাক্সিমাম লোক না থাকে তাহলে তো ভিন্ন জিনিস। এরকম হইতো না। যেটা মনে না না ভেরিয়েবল আজকে কোড না, বুঝলাম তো স্যার, ভেরিয়েবল আজকে কোডে তো অনেক, আজকে কোডের মধ্যে তো আমার অনেক জিনিস আছে। জি জি,
কিন্তু আমরা ভেরিয়েবলের নেমের মধ্যে কি কি আছে এ থেকে জেড পর্যন্ত লেটার, এ থেকে জেড পর্যন্ত একটা $সাইন আন্ডারস্কোর আর হলো এগুলো যে কোনো নাম্বার অঙ্ক, যে কোনো নাম্বার বলতে অঙ্ক, থেকে যে কোনো অঙ্ক ব্যবহার করতে পারবো। আর 1 থেকে 9 শূন্য সহ যেটা মন সেটা ব্যবহার করতে পারবো, জিরো ব্যবহার করতে পারবা, 0 থেকে 9 পর্যন্ত যেটা আছে সবগুলি। আমরা এটা 3 বার করতেছি, অনেক তো সহজ আছে। মেইন জিনিসই তো ভেরিয়েবল। এরপরে মানে প্রথম তোমার কাজটা হলো প্রোগ্রামে কীভাবে ইনপুট নিতে হয়, কীভাবে আউটপুট দিতে হয়, এরপরেরগুলো ইজি। আস্তে আস্তে সহজ হচ্ছে, আর যত করে তত সহজ। আগে তো তোমরা গ্যাপ গেছে, এখন থেকে কোনো গ্যাপ যাবে না। সামনে যদি ঈদও থাকে, পার্সেন্টেজ অফ ডি কাটতে দিই। আচ্ছা এন থেকে পার্সেন্টে একটা বাদ। এখন যদি ঈদও থাকে সামনে, তাহলেও পড়াইবাম। এর লাগে তো বলছি যে সামনে ঈদ থাকে। হোস্টেল বন্ধ, সামনে কের বন্ধ আছে না, পরীক্ষার মধ্যে বন্ধ হবে না। সামনে যে পরীক্ষাই হোক একবারে এই মানে ফাইনাল পরীক্ষা ছাড়া আর কোনো টেস্ট পরীক্ষার মধ্যে বন্ধ হবে না। ভুলে যেত না, পরীক্ষার সময় পরীক্ষা, এটা চিন্তা পরে করবেন না। না এই মেজরিটি নিয়ে চিন্তা করলো তো না, আমি যেমন পড়াইবাম এমনি না, মানে পরীক্ষা এনে দরকার পড়লে আমি কম পড়াইবাম, এরপরও ফইরা যায় আগে পরীক্ষা দিবা। কোনো ধরনের বন্ধ হইতো না, পরীক্ষা আলো। এই যে কোন বেটা গল্পের বা হয়েছে, কোন বেটা জানি বলছিল যে গরু কিনবো, গরু কিনলে দুধ হেন দিব হেন দিব, আগে এই বেটা প্ল্যান করেছে, পরে বউয়ের সাথে মারামারি লেগে বউয়ের মারে লাইছে যে বউয়ে দুধ দিব বাপের বাড়িতে আগে সবার আগে নাকি। এখন কবে ভরি কবে চিন্তা করে আগে মারামারি। আচ্ছা এখন এই বিষয়ে কোনো কথা নাই, এটা পরে চিন্তা করবাম না। তবে এটা মনে রাখো, মানে এখন আর মানে আইসিটি পড়ার কিন্তু একটা সিকোয়েন্স আছে, কোনো কারণে যদি গ্যাপ দেলাও এই জিনিসগুলো কিন্তু পরে মাথা ওইভাবে থাকবে না। আচ্ছা পরীক্ষা কবে থেকে? পরীক্ষা কবে? নভেম্বর, বহুত দূর আছে, এর আগে শেষ হয়ে যাবো, এর আগে শেষ হয়ে যাবো। আচ্ছা এটা উড়াইছো পুরোটা, তাহলে আমরা ক্লিয়ার কিনা যে আমরা কি করলাম, একটা পূর্ণ সংখ্যা আমরা ইনপুট নিলাম। আচ্ছা ইনপুট না, পূর্ণ সংখ্যা আমরা আউটপুটটা প্রদর্শন করছি। আচ্ছা এখন মনে করো আমি এটা ফ্লট, এখন মনে করো 3.79554 এরকম দেওয়া আছে। আচ্ছা আরো কমাই দিই, 8 দিলে না, এটাই দিলাম, সমস্যা নেই, এটা দরকার আছে তো, আমি তো লাগে দিয়েছি, আমি তো বুঝিয়ে দিয়েছি। তাহলে এখানে আমি যদি এই 3.78টা যদি আমি প্রদর্শন করতে যাই, আমার কোন জায়গায় চেঞ্জ করতে হবে? ডেটা টাইপ না, ফরম্যাট স্পেসিফায়ার, ডেটা টাইপটা আমি চেঞ্জ করছি। এই ফ্লটটা হলো কি ডেটা টাইপ, এই জায়গায় আমার এই %d-র মধ্যে আমি কি ব্যবহার করবা? %f। প্রোগ্রাম যদি আমি রান করি তাহলে কি আসবো? ভ্যালু, মানে ভ্যালু ইজ কত লেখা আসবো? এতটুকুই আসবো কি এমসিকিউ? ভুল না, কটা আসছে? 3.78, এরপরে বাকি কটা শূন্য দিছে? 4টা শূন্য দিছে। তার মানে কি আমরা বাই ডিফল্ট এখানে যদি আমি এটা এইভাবেই রাখি, তাহলে ভগ্নাংশের পরে কটা গড় আসবো? 6টা গড় প্রদর্শন করবো। হ্যাঁ, তবে আমি কি করতে পারি, ভগ্নাংশের পরে কয়টা গড় প্রিন্ট করব এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি। এটা নিয়ন্ত্রণ করার জন্য এই যে %f আছে না, এর মাঝখানে আমি রেডিক্স পয়েন্ট দিলাম, এখানে মনে করো 10। তাহলে ভগ্নাংশ পরে যদিও ক্যালকুলেশন হতেছে কটা গড় নিয়ে, 6টা গড় নিয়ে, কিন্তু আউটপুটটা প্রদর্শন করব ভগ্নাংশের পরে 10টা গড় প্রদর্শন করব। বুঝতে পারছো কি? হ্যাঁ, মান কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যদি আমি ভগ্নাংশ কমাই মান কিন্তু একই আছে। বুঝতে পারছো কি? আচ্ছা যাক, ওটা বোঝার দরকার নাই। আচ্ছা ধরো এখানে 8 না দিয়ে আমি কত দিছি? 1 দিছি। প্রোগ্রামটা আমি রান করতেছি, ভগ্নাংশ পরে কটা গড় প্রিন্ট করছে? বুঝছো এবার? বুঝছো? আচ্ছা তাহলে এখানে আমি কি দিছিলাম? 10 দিছিলাম না? এখন মনে করো এখানে আমি কত দিছি? 3 দিছি, 5 আর 3 এক কথাই 3 দিছি। তাহলে এখন কি করবে? সবগুলাই হ্যাঁ 3 দশমিকের পর 3 করাবো, 780। আচ্ছা এখন মনে করো আমি যদি এখানে 2 দেই, যে দুটো আছে দুটোই প্রিন্ট করবো। যদি আমি এখানে 1 দেই, একটু ভালো করে ক্যালকুলেশন করো,
ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো। স্যার যদি 1 দেয় আউটপুটটা কি আসবো? এই রেদওয়ান, এখন প্রোগ্রামটা যদি 3 কত আসবো? কেন লাগে এটা আসছে? কারণ স্যার এই যে 7 থাকলে তো এক ঘর বাড়ায়। হ্যাঁ, তাহলে এইখানে যেহেতু ভগ্নাংশ পড়ে 7 8, আমি 8টা বাদ দিতে চাইতেছি। ভগ্নাংশ পরে কটা ঘর প্রিন্ট করবে? একটা ঘর প্রিন্ট করবে। তাহলে প্রোগ্রাম যদি রান করি 7-এর পরিবর্তে কত আসবো? 8 আসবো, 3.8। হ্যাঁ, প্রোগ্রাম মানে কম্পিউটারে যা আছে সবগুলোই ম্যাথ, আর কিচ্ছু না। প্রোগ্রাম মানে ম্যাথ, এটা ক্লিয়ার কি না? আচ্ছা, এখন যদি 8 না হইয়া এই জায়গার মধ্যে ধর আমি 5 দিছি, তাহলে কি আসবো? তাহলেও কত আসবো? দেখি কি আই, তাহলেও কত আসতেছে? 8। এখন যদি আমি একটা সাইড দিই তাহলে কিন্তু 7 আসবে। দেখো, বুঝতে পারছি কি? তাহলে প্রোগ্রাম কিন্তু আলাদা জিনিস না, তুমি যে ম্যাথ পড়ে আসতেছো ম্যাথের বেসিক জিনিসগুলো। তাহলে ফ্লোট টাইপের ডাটা কীভাবে আউটপুট দিতে হয় ক্লিয়ার কিনা? এটা ওটাই লাগতো না, একটা হেডে ওটা। হ্যাঁ, আচ্ছা আমি যাবো, সবগুলোই দেখাবো। আমার কাজই হলো তোমরা আউটপুটগুলো দেখা নিন। ডাবল, তাহলে আমি যদি ডাবল দিই তাহলে আমার চেঞ্জ করতে হবে কোন জায়গায়? ভেরিয়েবল চেঞ্জ না করলে তো চলবে। ভেরিয়েবল তো যেটা মন সেটা নাম দিতে পারি, সমস্যা নেই। ভেরিয়েবলের নামের আগে যদি আমি মানে সংখ্যাটা, হ্যাঁ কোনটা? এটা তো লোকে তোমার ওই মেইন ফাংশনটা রিটার্ন করবে 0, পুরো প্রোগ্রামটা কি রিটার্ন করবো? 0। বুঝতে পারছো কি? মানে কম্পাইল যদি কমপ্লিটলি হয় তখন সে রিটার্ন করবে কি? 0। এখানে রিটার্ন আমি 0 না দিয়ে আমি ইচ্ছে করলে আমি 1ও দিতে পারতাম। রিটার্ন 0টা দিছি না, এই 0 না দিয়ে আমি 1 দিতে পারতাম। মানে পুরো প্রোগ্রামটা কম্পাইল করবো, কম্পাইল করার পরে সে মানে টোটালটা কম্পাইল করার পরে রিটার্ন কত রিটার্ন দিবে? 1 রিটার্ন দিবে। যদি আমি এখানে 5 লিখি, রিটার্ন কত দিবে? 5। 1 যদি 5 পয়েন্ট এরকম লিখি তাহলে কিন্তু এটা হবে না, কারণ আমি উপরে ডিক্লেয়ার করে রাখছি কি? ইন্টিজার। তাহলে এখানে, তবে এখানে এই ভগ্নাংশ হয় না। চেঞ্জ করে আমি ফ্ল্যাট টাইপ দিতে পারতাম হ্যাঁ, না এখানে দেওয়া যাবে, তবে দেওয়া যাবে। আমরা জানি স্ট্যান্ডার্ডগুলো লিখছিলাম না, মেইন স্ট্যান্ডার্ড কি? আইএনটি লেখাটা হলো ইন্টারন্যাশনাল আইএস অনুযায়ী এখানে সি প্রোগ্রামের মেইন ফাংশনে ইন্টিজার ব্যবহার করতে হয়, ক্ষেত্র বিশেষ চেঞ্জ হয়। তাহলে এইখানে আমি যদি ডাবল দিই তাহলে আমার কোন জায়গায় চেঞ্জ হবো? এখানে কি 1f লিখবো না LF লিখবো? %LF। আচ্ছা, এইখানে ভগ্নাংশ পরে কটা ঘর আছে? 2টা ঘর। আউটপুট কটা দেখাবে প্রোগ্রাম রান করলে? 15টা দেখাবে না। ক্যালকুলেশন করবে 15টা, কিন্তু আউটপুটটা দেখাবে 6টা করে দেখাবে। বুঝতে পারছো কি পার্থক্যটা? আউটপুট কটা করে দেখাইতেছে? ভগ্নাংশ পরে 6টা করে দেখাইতেছে। স্যার প্লটের ক্ষেত্রে 6 ডেসিমেল প্লেস মানে স্যার দশমিকের পরে 6 ঘর 6টা করে। স্যার 10টা দেখাইছে আপনি দিছিলেন। আচ্ছা, 10টা কি ক্যালকুলেশন করতেছে 6টা নিয়ে? এই তুমি খাওয়া দাওয়া শেষ করো, আমি তোমার নিয়ে যাবো। খাওয়া দাওয়া শেষ করলি? তার মানে স্যার এই প্লটের ক্ষেত্রে স্যার 6 ঘর পর্যন্ত ক্যালকুলেশন করব। আর আউটপুটটা আমি যত দেখাইতে পারবো, এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। আর ডাবলের ক্ষেত্রে আউটপুটটা তোমার দেখাবো 6 ঘর বাই ডিফল্ট। আউটপুটটা 6 ঘর দেখাবে, কিন্তু ক্যালকুলেশন করবে 15 ঘর পর্যন্ত। এটা বিশেষ করে ব্যাংকিং সফটওয়্যার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। আচ্ছা, আমি যদি 10 মিনিটের পরে 10টা ঘর হ্যাঁ, তুমি 1 2 এই যে ধরো, মানে স্যার তাহলে এটা তোর ফ্লোট টাইপের ডেটা হবে না। তুমি যদি আনো ডাবল, আমি তো ডাবল দিয়ে রাখছি স্যার। কটা ঘর হয়েছে? 10-এ 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 9 10। তাহলে এটা আমার, যদি আমি ফ্লোট টাইপের ডেটা দেখাই তাহলে এটা কিন্তু হবে না। এটা তো আমার ডাবল টাইপ। হ্যাঁ, তাহলে এটা আমার ডেটা কোন ধরনের দেখাই দেবো? ডাবল টাইপের ডেটা দেখাই দেবো। তাহলে এখানে আমার কি ব্যবহার করতে হবে? দশমিকের সংখ্যাটা না দিই তাইলে কয়টা ঘর দেখাইবে? আচ্ছা, 6টা করে দেখাইব। দেখো আমি প্রোগ্রাম রান করতেছি, কটা ঘর দেখায়? 6টা ঘর দেখাই দিছি, কিন্তু আমি অনেকগুলো ক্যালকুলেশন করতেছি সে 15টা ঘর নিয়ে, কিন্তু আউটপুট হিসেবে কটা ঘর দেখাইতেছে এখানে? 6টা ঘর। তাহলে স্যার আমার ডাবলের দরটা কি করতেছে? আমার যদি প্রদর্শনই না করে। আচ্ছা, তাহলে ক্যালকুলেশন তো হিসাব আছে। তুমি মনে করো 1টি আর 2টি আর দশমিক তুমি হিসাব করতে না। এখন মনে করো দশমিক মানে ভগ্নাংশ পরে 10 ঘরের পরে 1 আছে, তুমি এটারে গুণ করছো, মনে করো মাল্টিপ্লিকেশন করছো কয়েক কোটি দিয়া, তাহলে কি এটার ভ্যালু আছে না? মনে করো বাংলাদেশের মানুষ কোটি প্রায় 18 কোটির উপরে, যদি সরকারি হিসাবে 18 কোটি, আমরা যেটা বুঝি যে প্রায় 20 কোটির উপরে হইতে পারে। এখন 20 কোটি মানুষে যদি 0.0001 পয়সা দেওয়া হয় তাহলে কয়টিয়া হইব? তখন কিন্তু টাকার মধ্যে হিসাব পড়বে হিসাবটা। তাহলে ভগ্নাংশ পরে হিসাবটা কেন লাগে বেশি করা হয়? যাতে ক্যালকুলেশনটা আমার সঠিকভাবে আসে। এই জন্য ডাবল টাইপের ডেটা মানে কি, ভগ্নাংশ পরে অনেকগুলো ক্যালকুলেশন আছে, এই সুযোগটা আছে। বুঝতে পারছো কি? আচ্ছা, যদিও 6 ঘর মানে ক্যালকুলেশন করতেছে 15 ঘর, এখানে আউটপুটটা দেখাইতেছে কয় ঘর পর্যন্ত? 6 ঘর। এটা ইচ্ছা করলে এটাও আমি কন্ট্রোল করতে পারি। পার্সেন্ট
6টাই দেখাবে। 15টা সংখ্যা আমার আউটপুটটা এতগুলো দেখার দরকার নাই, এতগুলো তো আমার কাউন্টেবল ওইভাবে আমরা করতে পারবো না। আচ্ছা, তবে আমার প্রয়োজন অনুযায়ী আউটপুট আমি দেখাতে পারবো। কীভাবে এটা? ওই পার্সেন্টের পরে একটা দশমিক দিলাম, দেওয়া মনে করে এখানে দিলাম কত 15। তাহলে এই ভগ্নাংশ পরে কয়টা ঘর প্রিন্ট করবো? দেওয়ার প্রোগ্রাম যদি আমি রান করি, এবার গণ্য দেখতে পারো এখানে কিন্তু 15টা ঘর প্রিন্ট করছে ভগ্নাংশের পরে। আমি যদি এইখানে 15 না দিয়ে যদি আমি 1 দিই, দেওয়া 11 না, কিন্তু এটা একটা হলো 1 আর একটা হলো L। আচ্ছা, দেখতে সেম সেম মনে হয় একটু, এই জন্য তো আমি বলে দিতেছি এটা হলো L আর এই পাশেরটা হলো কি 1। তাহলে রেডিক্স পয়েন্ট 1 LF। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, ভগ্নাংশ পরে কয়টা ঘর প্রিন্ট করবো? একটা ঘর। যদিও সে ক্যালকুলেশন করতেছে 15টা ঘর নিয়ে, কিন্তু আউটপুট দিতেছে কয়টা ঘর নিয়ে? একটা ঘর নিয়ে। তাহলে ডাবল টাইপের ডাটা আর আউটপুট দেওয়াটা ক্লিয়ার কিনা? স্যার যদি 1 আর L এর মধ্যে আমি একটা স্পেস দেই বা কমা দিই, না, এখানে স্পেস দেওয়া দেখি আমরা। এটা যদিও এটা 1 আর L এর মধ্যে স্পেস। আচ্ছা, এটা যদিও মানে সঠিক না দেওয়া, এখানে কিন্তু LF হিসাব করছে কিন্তু। তার মানে এই যে আমি দিচ্ছি যারা, এটা কী করছে? এটা স্ট্রিং হিসাবে ধরে নিছে। স্ট্রিং বলতে আমরা কি বুঝি? আচ্ছা, তাকে এটা বললে একটা ভালো কাজ করছো। এই যে আমি ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখবাম, এইখানে কি বিভিন্ন ধরনের ক্যারেক্টার ডেটা আমি একসাথে করে আউটপুট দেখাতে পারি। আর বিভিন্ন ক্যাটাগরির জিনিস যদি আমি একসাথে করি, তাহলে এই জিনিসটাই হলো কি একটা স্ট্রিং। তাহলে ইনভার্টেড কমার ভিতরে আমি যা লিখতেছি, এই সবগুলো কি একটা স্ট্রিং হিসাবে আউটপুট দিতেছে। আর যখন আমি এখানে স্পেস দিয়ে দেব একটা, এই যে LF বা এখানে স্পেস দিছি, তাহলে এটা কি করতেছে? সে ওই ফর্ম স্পেসিফায়ার হিসেবে ধরতেছে না। বুঝতে পারছো কি? এটা ফর্ম স্পেসিফায়ার হিসেবে সে ধরতেছে না, মানে যা লিখছো এটা হুবহুব তাই প্রিন্ট করতেছে। মানে প্রিন্টের মধ্যে প্রিন্ট করে দিচ্ছে, অন্য সব যা লিখছো তাই প্রিন্ট করে দিচ্ছে। মানে ওরা বাইরে দিচ্ছে এটা হচ্ছে 1 আর L এর মধ্যে দিলাম, এখানে স্পেস দিলাম, আমরা দেখি দি রেজাল্ট কি আসে। এই তো LF প্রিন্ট করছে। বুঝছি স্যার। বুঝতে পারছো কি? এটা একটা স্ট্রিং। হ্যাঁ, এটা মানে স্ট্রিং হিসাবে স্পেসটা প্রিন্ট মানে করছে। সব বাদ দিয়ে স্যার এই যে প্রিন্ট এফটারে প্রিন্ট করে লাগছে। হ্যাঁ, কিন্তু এই পার্সেন্ট, এই যে রেডিক্স পয়েন্ট 1, এটা তো আর প্রোগ্রামে ওরকম কোনো ফর্ম স্পেসিফায়ার নাই, কিন্তু সে অর্ধেক ফর্ম স্পেসিফায়ার ধরছে, এই জন্য এটা এই লেখাটা প্রিন্ট করে নাই, কিন্তু LFটা কি করছে? হুবহু প্রিন্ট করে দিছে। বুঝতে পারছো কি? আচ্ছা, এখন মনে করো আমি এখানে ডাবল না দিয়ে এখানে দিলাম ক্যারেক্টার। তাহলে ক্যারেক্টার টাইপের ডেটা বলতে কি আমি এরকম কিছু রাখতে পারবাম? না তো স্যার। তাহলে এইখানে আমার কি রাখতে হবে? কোনো ধরনের একটা ক্যারেক্টার রাখতে হবে। ক্যারেক্টার রাখার শর্ত হলো এরকম একটা সিঙ্গেল কোটেশন দিতে হবে। এই সিঙ্গেল কোটেশনের ভিতরে আমার কোনো একটা ভ্যালু লিখতে হবে। এখানে আমি একটা ক্যারেক্টার রাখতে পারবো, বেশি না। তাহলে এখানে আমি নামে বেরোয় ভিতরে কি জমা রাখছি? Y। তাহলে আমি Y যদি প্রিন্ট করতে যাই, তাহলে আমি এখানে কি লিখবাম? %C। এটার মধ্যে তো রেডিক্স পয়েন্ট বা এরকম কোনো কিছু নাই। ক্যারেক্টারের ভ্যালু সবসময় কোটেশনের ভিতরে। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন। কোটেশন কিন্তু দুই ধরনের, যেমন এই যে এই প্রিন্টএফের ভিতরে কোটেশন দিছি, এটা কি ডাবল, আর এইখানে যেটা ব্যবহার করছি এটা কি সিঙ্গেল। বুঝতে পারছো কি কোনটা সিঙ্গেল কোনটা ডাবল? এখন যদি আমি প্রোগ্রাম রান করি, তাহলে কি দেখাইতেছে? দেখো, ভ্যালু ইজ Y। এইখানে যদি আমি Y না লিখে আমি যদি এখানে একটা স্পেস দেই, একটা স্পেস দিছি কিন্তু, তাহলে এটা কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে আসতেছে। প্রোগ্রাম রান করি কিন্তু এখানে স্পেস প্রিন্ট করবে, কিন্তু এটা দেখা যাবে না, স্পেস তো দেখা যাইতেছে না। এখানে কিন্তু কি করছে? একটা স্পেস প্রিন্ট করছে। এই জায়গার মধ্যে যদি আমি একটা আন্ডারস্কোর দিই, এটা ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করবে। প্রোগ্রাম যদি রান করি, এই জায়গার মধ্যে কি দেখা যাচ্ছে? একটা আন্ডারস্কোর দেখা যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কি ক্যারেক্টার কীভাবে প্রিন্ট করতে হয়? তাহলে আমি এখন এতক্ষণ আমি যেটা দেখাইছি, কীভাবে কোনো একটা ডেটা আউটপুট দিতে হয়, এই জিনিসটা আমি দেখাইলাম। এটা ক্লিয়ার কি? আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন দেখো। স্যার আরেকটা স্যার, এটা স্যার যে কোনো একটা ওয়ার্ড লেখা যাবে না ক্যারেক্টার দিয়ে? না, ধরো তোমার জাস্ট একটা সিঙ্গেল রেদওয়ান না লেখা। স্যার, দুইটা করলাম, মানে আলাদা আলাদা হবে। যেমন এই রেদওয়ানের ক্ষেত্রে আর এক সময় হ্যাঁ করা যাবে, হ্যাঁ করা যাবে, এটা করা যাবে। এখন রেদওয়ান লিখছি, লিখে যখন প্রোগ্রাম রান করছি, শুধু আন্তাজে বেল, এটাও কি গার্বেজ ভ্যালু আছে? দেখো, আচ্ছা, গার্বেজ ভ্যালু বলতে এখানে কি এটা লাস্টের যে লেটারটা আছে, এই লেটারটা কাউন্ট করছে। তাহলে এটা আমি ভুল লিখছি। সহজ কথা কি, এখানে আমি যে লেখাগুলো লিখছি এগুলো কি ভুল। ক্যারেক্টার যদি আমার ইনপুট দিতে হয়, তাহলে এটা একটা সিঙ্গেল কোটেশন দিয়ে আমার সিঙ্গেল কোটেশনের ভিতরে আমি ক্যারেক্টারটা দিতে হবে। এমন মনে করো তুমি যেটা বলতে চাইতেছ, এটার মধ্যে আমি আর লিখছি। আচ্ছা, ধরো আরেকটা জিনিস দেয়। আচ্ছা, এটা এ দিলাম, এ সমান দিলাম সিঙ্গেল কোটেশনের ভিতরে আই। আচ্ছা, এরপরে একসাথে আমি একাধিক ভেরিয়েবল কীভাবে নিতে হয়, এটা নিলাম বি। আচ্ছা, এই প্রশ্ন করে ভালো করছে। ধর এটার মধ্যে দিলাম সি সিঙ্গেল কোটেশন। আচ্ছা,
আরেকটা দিলাম সি। সি এই সি মানে কি? এটা ভেরিয়েবলের নাম, ভেরিয়েবলের নাম সি সমান এর ভিতরে রাখলাম টি সিঙ্গেল কোটেশনের মধ্যে। তাহলে এর মধ্যে রাখছি আই, বির মধ্যে রাখছি সি, আর সির মধ্যে রাখছি কি? সি হলো ভেরিয়েবলের। আচ্ছা এটা একটু চেঞ্জ করে দিয়ে দিলে, এটা A1, এটা আচ্ছা এবিসি দিয়ে দেখাই। একটা রাখছি শুধু, আচ্ছা এইভাবেই থাক, তোমার প্রোগ্রামটা একটু এলোমেলোই থাকলো যাতে তোমার এটা ক্যালকুলেশন করে আউটপুটটা বের করতে হবে। এইখানে আমি লিখছি ভ্যালু ইজ %c, একটা স্পেস দিছি %c, আরেকটা স্পেস দিছি %c। এই জায়গার মধ্যে আমি প্রথমে একটা কমা দিছি, তাহলে লিখছি A2, আবার একটা কমা দিছি A1, কমা দিছি A। তাহলে এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আউটপুটটা কি দেখাবে? প্রথম কি প্রিন্ট করব? A2, A2 এর ভ্যালু কি? C, A1 এর ভ্যালু কি? T, আর A এর ভ্যালু কি? I। যদি প্রোগ্রামটা আমি রান করি তাহলে তো এই জিনিসটাই প্রিন্ট করব, C T I, আলাদা আলাদা স্পেস হয়েছে। কিন্তু যদি আমি এই যে %c-র মধ্যে কোনো স্পেস না দিতাম, প্রোগ্রাম যদি রান করি তাহলে কি আসতেছে? দেওয়া একসাথে আসতেছে। কিন্তু এটা ক্লিয়ার কি না? কিন্তু আমি যদি ওইখানে যেভাবে লিখছি, প্রথমটা দিলাম A, এরপরটা দিলাম A2, এরপরটা দিলাম A1 দেয়া যদি প্রোগ্রাম রান করি তাহলে কি লেখা আসবে? আইসিটি প্রিন্ট করবো। বুঝতে পারছো কি? একসাথে কিন্তু আইসিটি প্রিন্ট করছে। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কি না? তাহলে আমরা কিভাবে আউটপুট দিতে হয়, মানে বিভিন্ন ধরনের ডেটা আমার কিভাবে আউটপুট দিতে হয়, এই জিনিসটা কিন্তু তোমরা ক্লিয়ার। সময় আছে কি না? প্রাইভেট আছে, ক্লাস আছে 9:17 বাজে। আমার সময় আছে। তাহলে আমি আরেকটা টপিক, আচ্ছা তাহলে আরেকটা টপিক দেখা হলাই। তাহলে খাতার মধ্যে একটু লেখো, প্রশ্ন লেখো একটা। কোনো একটি ভগ্নাংশ সংখ্যা, কোনো একটি ভগ্নাংশ সংখ্যা ইনপুট নিয়ে, প্রশ্ন লেখো, কোনো একটি ভগ্নাংশ সংখ্যা ইনপুট নিয়ে তা প্রদর্শন করার সি প্রোগ্রাম তৈরি করো। এটি তো পরীক্ষার মধ্যে হুবহু আসবে না, তোমার আমার উদ্দেশ্য হলো ইনপুটটা কিভাবে নিতে হয়, আউটপুটটা কিভাবে দিতে হয়, এই জিনিসটা শেখানো। আর ইনপুট আউটপুটটা যদি তুমি প্রোগ্রামে শিখতে পারো, বাকি প্রোগ্রাম তোমার কিচ্ছুই না। ফরে জাস্ট এই যে ক্লাস 1-2 এর গণিত, আর কিছু না। প্রোগ্রাম মানে কি ক্লাস 1-2 এর গণিত, 1-2 এর গণিতে তুমি দেখলেই বুঝবা যে আসলে 1-2 এর গণিত। ইনপুট নিয়ে তা প্রদর্শন করার সি প্রোগ্রাম তৈরি করো। কোনো একটি ভগ্নাংশ সংখ্যা ইনপুট নিয়ে তা প্রদর্শন করার সি প্রোগ্রাম তৈরি করো। তাহলে আমরা কোন ধরনের ডেটা ইনপুট নিতে হইব? ভগ্নাংশ সংখ্যা। আচ্ছা এবার খাতা মধ্যে কিছু লেখো না, আমি এই প্রোগ্রামটা পুরোটা কাটতেছি, একবার নতুন করেই করতেছি। এই লাইনে আমি কিন্তু বেসিক স্ট্রাকচারটা আমি ঠিক রাখছি। তাহলে আমি কোন ধরনের ডেটা ইনপুট নিলাম? ফ্লট নিয়ে তো জমা রাখতে হইব। কার মধ্যে জমা রাখতে হইব? একটা ভেরিয়েবলের ভিতরে। তাহলে প্রথম কাজ কি আমার? ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তাহলে এখন আমি যে ভেরিয়েবল কোন ধরনের ডিক্লেয়ার করবাম? ওই যে নামের আগে মোহাম্মদ আর মোসাম্মদ দিতে হয়, তাহলে এইখানে যে নাম রাখবাম, নামের আগে আমার কি দিতে হইব? ফ্লট, ভগ্নাংশ। নাম কি রাখতাম কও? তোমরা কয়ে দাও নাম রাখি। ভেরিয়েবলের নাম তোমরা কথা মতো নাম রাখবাম। এবার তোমরা বলো কি নাম দিতাম? তাসনিম নাম দিলাম একটা আন্তাজি। তাহলে এটা কি একটা ভেরিয়েবলের নাম রাখছি। তাহলে এর মধ্যে কি জমা রাখা যাবে? কোন ধরনের ডেটা জমা রাখা যাবে। কোন ধরনের ডেটা? ফ্লট টাইপের ডেটা। আচ্ছা এইবার আগে কি করতাম আমরা? ভেরিয়েবলের এটার ভ্যালুটা কত ছিল কিন্তু এখানে দেয়া দিতাম না। এটার ভ্যালুটা কি করতাম আমরা? এখানে দেয়া দিতাম। কিন্তু এখন কথা হলো এটার ভ্যালু আমি এখানে দিতেছি না। কিন্তু এই ডাটাটা আমি কি করবাম? ইউজারের কাছ থেকে কি করবাম? কালেক্ট করবাম। তাহলে ইউজারের কাছ থেকে কোনো ডেটা কালেক্ট করার জন্য আমার লাইব্রেরি ফাংশন কোনটা ব্যবহার করতে হবে? কোনো ধরনের ডেটা ইনপুট নেওয়ার জন্য কি ব্যবহার করতে হয়? এই তোমরা তিনজন, এরা তো আগে পড়ছে এটি। কি নিতে হইব? কোন ধরনের লাইব্রেরি ফাংশন কোনটা ব্যবহার করতে হইব? স্ক্যান এফ। এই যে আমি স্ক্যান এফ ব্যবহার করলাম। তাহলে স্ক্যান এফ কি একটা লাইব্রেরি? এই শিটের মধ্যে না আইডি সব কিছু শিটে দিচ্ছি না। কেরে তোমরা না লেখছো? আচ্ছা এই এরাও তো লেখাইছি, সবারই তো লেখাইছি, একটু আগেও তো লেখাইছি, আমি একটু আগেও দেখাইছি। তাহলে কোনো কিছু ডেটা ইনপুট নেওয়ার জন্য আমার কোনটা ব্যবহার করতে হয়? স্ক্যান এফ।
এই যে আমি স্ক্যানএফ ফাংশন ব্যবহার করলাম, এর ভিতরে আমি ইনভার্টেড কমা দিলাম। কোন ধরনের ডাটা ইনপুট নিতে চাইতেছি? ভগ্নাংশ। তাহলে এইখানে আমি কি লিখলাম? %f। বুঝতে পারছো কি? %f। এরপরে ইনভার্টেড কমার পরে আমি একটা কমা দিব, কমা দিয়ে এন্ডের চিহ্ন দেও না তোমরা, আর এটা প্রোগ্রামিংয়ের ভাষা আমরা বলি অ্যাড্রেস। এদিকে তাহলে এটার আমরা কি দিয়েছি? অ্যাড্রেস। মেইন টপিক্স বাদ গেলে কিন্তু সব শেষ। তাহলে এখানে আমি %f দিছি, ইনভার্টেড কমা দিছি, দিয়ে একটা কমা দিছি। কমাটা কিন্তু ইনভার্টেড কমার পরে, তোমরা খাতার মধ্যে লেয়ার সময় দেখছি কমার আগে লইয়া পড়ো। তাহলে এই কমাটা হইব ইনভার্টেড কমার পরে, এরপরে অ্যাড্রেস অফ চিহ্ন দিছি, দিয়া লিখলাম কি? তাসনিম। আচ্ছা ধরো এখানে ভেরিয়েবল দুইটা আছে, একটা হলো তাসনিম আর একটা হলো মনে করো তুবা। একটা তাসনিম লিখছি আর একটা কি লিখছি? তুবা। ভেরিয়েবল কটা দিছি? দুইটা। এখন যদি আমি তাসনিম লিখি তাহলে এই ভ্যালুটা কার ভিতরে জমা হইব? তাসনিমের ভিতরে জমা হইব। যদি আমি এখানে তুবা লিখি তাহলে এই যা ভ্যালুটা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম, এটা কোন ভেরিয়েবলের ভিতরে জমা হইব? তুবা নামে ভেরিয়েবলের ভিতরে জমা হইব। এখানে আমি কি দিলাম? সেমিকলন দিলাম। এটা ক্লিয়ার কি না? আচ্ছা, এবার আমি প্রিন্টএফ দিতেছি। ভ্যালু ইজ পার্সেন্ট কি দেম? আমি এই যে কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করতে চাইছি, %f যেহেতু ফ্লোট টাইপের ডাটা, এইখানে আমি তুবা নামে ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করলাম। এখন যদি প্রোগ্রাম রান করি, তুবার মধ্যে কি কিছু প্রিন্ট করব? সেটা গ্রাহকের নিতেই দেখো প্রোগ্রামটা যদি এই যে একটু এদিকে দেখো, প্রোগ্রাম রান করার সাথে সাথেই এই জায়গায় দেখো, যে জায়গায় আমি মাউসটা রাখছি এই জায়গায় কিন্তু একটা কিন্তু কার্সর নাড়াচাড়া করতেছে। মানে কি? এখানে কিছু লেখালেখি করতে পারবো। এই জায়গার মধ্যে কি করতে পারবো? আমরা কোনো কিছু লেখালেখি করতে পারবো। যেমন ধরো আমরা লিখতে পারলাম। বুঝতে পারছো কি? এখানে তুমি তোমার নাম যা মন চায় তা লিখতে পারবে। হ্যাঁ, আউটপুট তুমি সেদিকে যখন মনোযোগ থাকবো তাহলে কেমনে বুঝবা? আমি আমি একদিকে, তুমি আরেকদিকে থাকবে। আচ্ছা, আমি আবার প্রোগ্রাম কাটতেছি। তাহলে কম্পাইলার যখন কম্পাইল করবে, কম্পাইলার কোন দিক থেকে কম্পাইল করে আসবে? উপর থেকে কম্পাইল করে আসবে। আইসা মেইন ফাংশনটা পাইবে, মেইন ফাংশনের ভিতরে ঢুকবে। ঢুকে প্রথমেই কোন লাইন পাইতেছে? দেখতেছে যে ফ্লোট টাইপের ভেরিয়েবল আছে কটা? দুইটা ভেরিয়েবল আছে, একটা হলো তাসনিম আর একটা হলো তুবা। এইটা দেখবে কম্পাইলার। এরপর আইসা এইখানে দেখবে কি? স্ক্যানএফ, মানে কি কোনো ধরনের ডাটা ইনপুট নিবে। এবার ভিতরে এসে দেখতেছে কোন ধরনের ডাটা ইনপুট নিব? ফ্লোট টাইপের ডাটা ইনপুট নিব। নিয়া কার মধ্যে জমা রাখবো? তুবা নামে ভেরিয়েবলের মধ্যে জমা রাখবে। বোঝা গেছে? আচ্ছা, এরপরে কি করব? এইখানে এসে প্রিন্ট করব। কার ভ্যালু প্রিন্ট করব? মানে কি লেখা আসবো? ভ্যালু ইজ, এই লেখাটা তো হুবহু প্রিন্ট করব। %f এই জায়গার মধ্যে একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করবো, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছি তোমরা। %f, এই %f এর জায়গার মধ্যে কার ভ্যালু প্রিন্ট করব? তুবার যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা প্রিন্ট করব। তাহলে প্রথম কি করবে? ডেটা কালেক্ট করবে। কার কাছ থেকে? ব্যবহারকারীর কাছ থেকে। প্রোগ্রাম আমি রান করলাম, এখন কিন্তু কোনো কিছু দেখা যেতেছে না। আগে কিন্তু যা লিখতাম এটাই হুবহুব দেখা যেত, কিন্তু এই জায়গায় কিন্তু একটা কার্সর নাড়াচাড়া করতেছে। ধর যে জায়গায় মাউসটা রাখছি আমি, দেখা যেতেছে কি ভিতরে এই জায়গার মধ্যে আমরা কি করতে পারবাম? কোনো কিছু লেখালেখি করতে পারবো। আচ্ছা, এখন যেহেতু আমরা এখানে সবাই মিললে প্রোগ্রাম করছি, আমরা জানি কি এখানে ফ্লোট টাইপের ডাটা ইনপুট দিতে হবে। তাহলে আমি কি নাম লিখবাম? এই জায়গার মধ্যে কি লিখবাম? ধরো এরকম লিখে 75.something কিছু দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টারের মধ্যে চাপ দিলাম। কি লেখা আছে? ভ্যালু ইজ 75. এই যে এটা কিন্তু ফ্যাকশন হিসাবে কয়টা ঘর দেখাইতেছে? 6 ঘর দেখাইতেছে, যেহেতু 4 3 ভ্যালু তো একদম ঠিকই আছে। হ্যাঁ, ভ্যালু মানে ভ্যালুটা হুবহুবই ঠিক আছে। জাস্ট এটা তুমি যদি এই 3 ঘরে নিয়ে আসো, কিন্তু এই 2 এর জায়গায় কত হইব? 3ই হবে। ওটা জাস্ট ওই মানে 6 ঘরে দেওয়ার জন্য ম্যাথমেটিক্যাল অনুযায়ী যেরকম ক্যালকুলেশন করতে এরকম ক্যালকুলেশন করছে। আমি যদি আবার প্রোগ্রামটা রান করি, এখানে ধরো ইনপুট দিলাম 65.71, এরকম ইনপুট দিলাম 1, এন্টারও চাপ দিছি। কি আসছে? ওই ভ্যালুটাই কিন্তু হুবহু প্রিন্ট করছে। বোঝা গেছে কি? আচ্ছা, এখন আমি যে প্রোগ্রাম রান করতেছি, যে আমরা তো প্রোগ্রাম তৈরি করতেছি, কিন্তু প্রোগ্রামটা আসলে মানে এই প্রোগ্রামটা বা সফটওয়্যারটা ব্যবহার করে কারা? যে বেটা প্রোগ্রাম বানাই বেটা ব্যবহার করে। যেমন আমি তোমার জন্য অ্যাপ বানাই দিছি, অ্যাপ কি আমি ব্যবহার করি? আমি হয়তো কিসের জন্য ব্যবহার করি? ভুল ত্রুটি আছে কিনা এটা দেখার জন্য। আর বাস্তবে কিন্তু ব্যবহার করো কি তোমরা। এখন মনে করো আমরা সবাই প্রোগ্রাম করলাম, যে প্রোগ্রামটা ব্যবহার করবে সে কেন বুঝবে কি তা ইনপুট দিতে হইব। তাহলে স্ক্যানএফ এর কাজ হলো কোনো কিছু ইনপুট দেওয়া। তাহলে স্ক্যানএফ এর আগে আমার একটা নির্দেশনা দিতে হবে ব্যবহারকারীরা যেন কোন ধরনের ডাটা ইনপুট দিতে পারবে। তাহলে এইখানে আমরা একটা প্রিন্টএফ লিখবো। আর কি জানি? প্রিন্টএফ এর ভিতরে আমি যা লিখবাম এই লেখাটা কি করবো? হুবহু প্রিন্ট করবো। তাহলে এই জায়গার মধ্যে লিখলাম
Enter any float type number. এন্টার এনি ফ্লট নাম্বার, অথবা কি লিখলাম এখানে কি লিখলাম এন্টার ফ্লট নাম্বার, মানে আমার বাসার যেমন লিখতে পারি। আর এখানে কি দিলাম আমি একটা সেমিকোলন দিলাম, মানে স্টেটমেন্ট শেষ করে সেমিকোলন দিতে হবে। এখন যদি প্রোগ্রাম রান করি প্রথম কোন লাইনটা প্রিন্ট করব, এই প্রিন্টএফের ভিতরে আমি যা লিখছি এই লেখাটা কি করবে প্রিন্ট করবে। এখন যদি এইভাবে না লিখে যদি আমি এরকম ভাবে লিখি কোনো সমস্যা নেই। ভগ্নাংশ বানানো হয়েছে হাবি জাবি লিখছি নাকি বাংলায় বাইলে হলো গে কি লিখছি তুমি একটা ভগ্নাংশ নাম্বার দেও, তাহলে কি আসবো প্রোগ্রাম যদি রান করি প্রথম এই লেখাটাই আসবো যে তুমি একটা ভগ্নাংশ নাম্বার দেও। বোঝা গেছে? এখানে আমি যা লিখবাম এই লেখাটাই কি করবো হুবহু প্রিন্ট করবে। এখানে যদি আমি 54 দেই, আমি যদিও বলছে ভগ্নাংশ নাম্বার দেওয়ার জন্য আমি দিলাম কি 54 দিয়ে এন্টারে চাপ দিলাম, কি আসছে 54 দশমিক, তাহলে এই ডাটাটা ভগ্নাংশ হিসাবে কাউন্ট করছে। বুঝতে পারছো কি? কিন্তু আমি যদি ওইখানে প্রোগ্রামের ভিতরে ফ্লট টাইপের ডাটা ব্যবহার করছি, যদি আমি ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করতাম তাহলে কি ব্যবহারকারী কি ভগ্নাংশ টাইপের ডাটা দিতে পারতো? দিতে পারতো না। কিন্তু আমি ফ্লট টাইপের, আচ্ছা আমি ওটাও দেখাইতেছি। তাহলে ভগ্নাংশ টাইপের ডাটা কীভাবে ইনপুট নিতে হয় ক্লিয়ার কিনা? তাহলে এই জায়গার মধ্যে আমি এনি এন্টার ফ্লট নাম্বার। তাহলে এখন যদি আমি প্রোগ্রাম রান করি প্রথম কী লেখাটা আসবো এন্টার ফ্লট নাম্বার। এই জায়গার মধ্যে আমি যা লিখবাম এই লেখাটাই কিন্তু হুবহু এই জায়গার মধ্যে কী করতেছে প্রিন্ট করতেছে। আমি আবার প্রোগ্রাম রান করতেছি, ধরো এবার একটা ভগ্নাংশ নাম্বার এলি, এখানে কোনো স্পেস নাই। দেখো যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে দেখো লেয়ার সাথে সাথে কিন্তু এখানে কোনো স্পেস নাই, একসাথে হইতেছে। রান করলাম এইটাই আসছে, আচ্ছা 3 একে আসছে। এখন এটা স্পেস কীভাবে দিতে পারি? ওই যে জায়গায় এন্টার ফ্লট নাম্বার লিখছি এই নাম্বারের পরে কী করলাম একটা স্পেস দিলাম, একটা স্পেস দিছি। এখন যদি প্রোগ্রাম রান করি এখন তো ওই জিনিসটা কিন্তু আর হইতো না। এই নাম্বারের পরে কি একটা স্পেস আছে, 32 দশমিক কি দিলাম ধরো 87 এন্টার দিছি, এই যে প্রোগ্রাম কিন্তু ভ্যালুটা কিন্তু আসছে। কোনটা মানে জিনিসটা লেয়ারগুলো নিচে আনতাম স্যার, কোন লেয়ার আমি ব্যবহার করি যেটা ব্যবহার করি ওটা নিচে থেকে ব্যবহার করি। নিচে থেকে তাহলে এনো নিউ লাইন দিবা ব্যাকস্ল্যাশ n, নিউ লাইন দিলে কি জিনিসগুলো হ্যাঁ সবগুলো ব্যবহার আসতেছে। নিউ লাইন কি আমরা দেখাইছিলাম? হ্যাঁ দেখাইছি না, স্কেপ সিকোয়েন্স তোমরা দেখাইছি না। আচ্ছা স্কেপ সিকোয়েন্স আমি দেখাই না, তাহলে আপাতত আমার নিউ লাইনে দরকার নাই, এটা আমি আবার দেখাবো। তাহলে এইখানে যে প্রোগ্রামটা তোমরা তো প্রশ্ন লেখছোই এটা হুবহুব খাতার মধ্যে ওঠাও। প্রথমটা কি প্রথম তো বেসিক স্ট্রাকচার মনে আছে? না স্যার বাবা তুলতে হবে দেখি ওটাও খাতার মধ্যে পড়োটা।